বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের সুযোগ দেখছে সিপিডি। মূল্যস্ফীতি ৭.৫ নামাতে বাস্তবসম্মত পদক্ষেপের তাগিদ। বাজেটের জটিলতা না বোঝা সাধারণ মানুষ চায় দৈনন্দিন জীবনে স্বস্তি। বাজারে ইতিবাচক প্রভাব না থাকায় অসন্তোষ। নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু সম্ভব, পাওয়া যাবে ৩০০ মেগাওয়াট, জানালেন মন্ত্রী। কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইন চেষ্টা। সীমান্তে আর উত্তেজনা থাকবে না, ভারতীয় নতুন হাই কমিশনারের আশ্বাস। ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছাড়ছে ৮ দিনের রোগীরা। আগুনের ঘটনায় খুলনা সিটি মেডিকেলের সেবা সাময়িক বন্ধ। অর্থনীতির সব সূচক চাপে থাকায় নতুন অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য কঠিন হবে। রাজস্ব আহরণ সহ বেশ কিছু লক্ষ্যমাত্রা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। প্রস্তাবিত বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে গবেষণা সংস্থাটি বলছে, অর্থনীতি পুনরুদ্ধারে বাজেটকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ আছে সামনে। ব্যবসার পরিবেশ ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলন করে সিপিডি। এখানে প্রবৃদ্ধিটা ধরা হয়েছে ২০২৭-এ 18.2%। বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজেটে বহুমাত্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে। এ বাস্তবতায় মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে, এমন মত গবেষণা সংস্থাটির। এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। একটা বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি বিনিয়োগে স্থবিরতা কাটাতে ব্যাংক ঋণের প্রক্রিয়া সহজ করা সহ বিনিয়োগের আস্থা ফেরানোর ওপর জোর দিয়েছে সিপিডি। বাজেটটার মূল বিষয়টাই হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানো হবে, কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এখন যদি এই ব্যাংক থেকে সরকারি অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে নেয়, তখন যদি এই ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য তার ঋণ প্রয়োজন হয়, তখন ঋণের একটা লিকুইডিটির একটা সমস্যা থাকবে। তারা বলছেন যে ভিত্তির উপর বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এর জন্য দরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো। ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাত সহ বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানোয় সাধুবাদ জানানো হয়। পাশাপাশি ৬০টি নিত্যপণ্য সহ বেশ কিছু ক্ষেত্রে কর ছাড় জনগণকে স্বস্তি দেবে বলেও মনে করছে সিপিডি। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট আখ্যায়িত করেছে জামাতে ইসলামী। সকালে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি দাবি করেন, এই বাজেট ব্যাংক ঋণ ও বিদেশি ঋণের উপর অতিমাত্রায় নির্ভরশীল, যা দেশের অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে। তার অভিযোগ, বাজেটে দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশের কোনো রূপরেখা নেই, বরং লুটপাট ও অনিয়মের সুযোগ সৃষ্টি করা হয়েছে। জামাতের প্রস্তাবিত ছায়া বাজেটকে জনকল্যাণমুখী বিকল্প রূপরেখা হিসেবে তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি বাজেট আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা পর্যালোচনা। অর্থনীতির নানা সূচক, রাজস্ব আদায় কিংবা উন্নয়ন পরিকল্পনার চেয়েও মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের স্বস্তি। বাজারে পণ্যের দাম নাগালের মধ্যে থাকবে কিনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সব মিলিয়ে সাধারণ মানুষ জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
কাগজে কলমে বাজেটের অঙ্ক বড়, তবে সাধারণ মানুষের কাছে এর মূল্যায়ন হবে বাজার দর আর জীবনযাত্রার ব্যয়ের হিসাবেই। নতুন বাজেট ঘিরে তাই প্রত্যাশা, শঙ্কা আর হিসাব নিকাশে ব্যস্ত দেশের মানুষ। এবারের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কতটা কার্যকর হয় তা নিয়ে শঙ্কা সাধারণ মানুষের। আগে তো একটা ধারণা ছিল যে বাজেট মানেই জিনিসপত্রের দাম বাড়বে, তো সেটার জন্য বরাবরের মতো না হয়। সরকার যদি সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয়, মানুষের ভিতরে গিয়ে রাজস্ব দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাকে যদি তারা বাড়ানোর কোনো চেষ্টা না করে, তাহলে এই ঘাটতি আসলে পূরণ করা খুব কষ্টকর বিষয় হয়। প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, আলু সহ বেশ কিছু নিত্যপণ্যের উপর উচ্চ কর কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। এসব পণ্য আগের দামে বিক্রি হলেও ক্রেতাদের অভিযোগ, যেসব পণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে রাতারাতি বেড়েছে সেগুলোর দাম। বাজেট তো মোটামুটি সুন্দর করছে, মোটামুটি বাজার কমার সম্ভাবনা আছে। ভ্যাট বাস্তবায়ন হবার আগেই কোম্পানিগুলো বা যারা কর্পোরেট বিজনেস করে বড় বড়, তারা কিন্তু আগেই এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাজেটের পরিসংখ্যানের চেয়ে অনেকের কাছে আবার পকেটের হিসাব মেলানো কষ্টকর। চান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসুক। যখনই বাজেট ঘোষণা করা হয়, এর পরবর্তীতে বাজারে জিনিসপত্রের দাম এত বেড়ে যায়, বাজারটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রপারলি মনিটরিং করা হয়। যদি দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, টাকা পাচার হয়, তাহলে এটা মানুষের উপর একটা বোঝা হবে। বিএনপি সরকারের কাছে মানুষের প্রত্যাশা এমন একটি অর্থনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে ধনী গরিব নির্বিশেষে সবাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। সকল বাজার যদি নিয়ন্ত্রণে থাকে তে আমাদের জন্য সুবিধা আর কি। মজুরি মানুষ প্রতিনিধি দাম থাকে, আমরা পরিবেশটা ভালো চলতে পারে। দ্রব্যমূল্য কোনোটা নিয়ন্ত্রণে আছে, কোনোটা নিয়ন্ত্রণের বাইরে আছে, সব মিলিয়ে এখন খুব একটা সুবিধাজনকভাবে নাই। ঘোষিত বাজেটে বন্দরনগরীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ রাখা হয়েছে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বরাদ্দ কম হওয়ায় নগর উন্নয়নে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। নগর সেবার জন্য পর্যাপ্ত যদি বাজেট না থাকে তাহলে আমাদের সেবার মান কমতে হবে। শুধু সার্কুলার হয়েছে, বাট বাস্তবায়ন কিছু হয়নি। আমরা আশা করি যাতে দ্রুত বাস্তবায়ন করুক। বাজেটের সুফল পেতে কার্যকর বাস্তবায়ন চান রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুধু বরাদ্দ বাড়াতেই সীমাবদ্ধ না থেকে শিক্ষা, গবেষণা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি তাদের। যদি বাংলাদেশের সত্যিকারার্থেই উন্নতি চাই, তাহলে আমার মনে হয় যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দটার দিকে আরেকটু তাকানো উচিত ছিল। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা মানুষ আছে তাদের কথা বিবেচনা করে যদি বাজেটটি পেশ করা হয়, তাহলে সেটা বোঝা হিসেবে দাঁড়াবে না। প্রত্যাশা আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে নতুন বাজেটকে ঘিরে সাধারণ মানুষের চোখ এখন আগামী দিনের দিকে। দেখার বিষয় ঘোষণার প্রতিশ্রুতি কতটা প্রতিফলিত হয় জীবনযাত্রায়। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপির নেতৃত্বাধীন সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সেই বাজেটের ফলশ্রুতিতে ৭২-৭৫-এর ধ্বংসপ্রায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে জাতির এই ক্রান্তিকালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা আবার নতুন করে একটি জাতি হিসেবে আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে যাব। নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু করা সম্ভব হবে। এতে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এই কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ভারত থেকে প্রায় ২০০০-এর বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছে। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। এগুলোকে যখন এক করে সমন্বয় করে এক জায়গায় নিয়ে এসে যখন থেকে সব পাওয়ারকে একত্রিত করা হবে, তার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়, সিঙ্ক্রোনাইজেশন বলে আর কি যেটাকে। সেই সিঙ্ক্রোনাইজেশনটা করার জন্য আমাদের পিজিসিবি কতখানি রেডি, আমার ডিস্ট্রিবিউশন কতখানি রেডি, এটা নিয়ে পর্যালোচনা করলাম।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ, কিন্তু বিজিবি ও স্থানীয় জনতার বাধায় সে প্রচেষ্টা ভেস্তে গেছে। ভোররাতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চর মেঘনা সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির সহায়তায় 148 সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। ওই 12 জনের মধ্যে 4 শিশু, 4 নারী, 4 জন পুরুষ। গত রাত্রে ভোর আনুমানিক 4টার পরে বা 5টার আগে কিছুক্ষণ এটা আমরা খবর পাই গোপন সূত্রে যে ওরা গেট দিয়ে লোক নামাচ্ছে। এটা আমরা বিজিবির সাথে আমরা গ্রামবাসী সহকারে প্রতিহত করি। আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য পুলিশ এবং আমরা সাধারণ জনগণ আছি এখানে সর্বক্ষণ দেশের জন্য। পুশিনের বিষয়ে দিল্লিতে বিজিবি বিএসএফ এর পর্যায়ের বৈঠক সফল হয়েছে। এখন থেকে সীমান্তে আর কোনো উত্তেজনা থাকবে না, একথা জানিয়েছেন ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ঢাকায় আসেন তিনি। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পালনকালে নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরও গভীর হবে, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে কাজ করবেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার কথা জানিয়ে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ভারত বিশ্বের আইটি সেক্টরে নেতৃত্ব দেবে। শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলেও জানান দীনেশ ত্রিবেদী। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর বিষয়ে ব্রিফিং করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এখানে ওখানে পাচ্ছি না, বলি এখানে পাচ্ছি শো করতেছে। এই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ একটি নির্বাচনের ভাই তাদের প্রত্যাশা করুন, তাদের আকাঙ্ক্ষা করুন নির্বাচিত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করেছে এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা এবং আপনারা জানেন সেই ইচ্ছা, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা ঠিক আছে প্রতিফলন ঘটানোর জন্য পাচ্ছেন না কম সময় হলো 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, সবার মতামত নিতে, সবার ইনপুট নেওয়ার জন্য। 1.5-2 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছি। এবং আপনারা আরো লক্ষ্য করবেন যে এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই যে একটু ভিন্ন, যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হবে না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একবার আমি যখন বলছি প্রতিটি মানুষকে, আমারটা হলো কেবল সবাইকে আমরা চেষ্টা করেছি। আমার যদি ভুল না হয়ে থাকে, কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ
কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না। এবং এটা করতে অনেক বেশি আমাদের যে জায়গাটাই আমাদের বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা ঘটে গেছে বিগত দিনের দীর্ঘ ১.৫ দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসছে, রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট, যার কারণে আমরা সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। এবং এই জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে, কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি, অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্নধর্মী, এটা প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটা ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত ১.৫ দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা হলো রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলত, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যুদ্ধ বিগ্রহ হ্যাজ বিকাম এ নিউ নর্মাল। এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে, যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনৈতিক প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরো বেশি বড়, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি বড় হয়ে গেছে। তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন। কত চাকরি সৃষ্টি করবে এবং কোন খাত থেকে কত চাকরি আসবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি সুন্দর একটা বাজেট পেশ করেছেন এবং দায়িত্ব গ্রহণের 3-3.5 মাসের মধ্যে। এবং বাজেটটা হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে আপনারা ব্যবসায়ীদেরকে বড় ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যে তারা বিনিয়োগ করবে, কর্মসংস্থান হবে। দরিদ্র মানুষের জন্য আপনারা সোশ্যাল সেফটি নেট বাড়িয়েছেন, সরকারের যে সিগনেচার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলির ব্যাপক বিস্তার করছেন।
সরকারি চাকরিজীবীদের জন্য আপনি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন আগামী 1 জুলাই থেকে। মাননীয় মন্ত্রী 2015 সালে যখন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয় তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন যে বেতন 100% বাড়ছে, সুতরাং ঘুষ দুর্নীতি কমে যাবে। কিন্তু আমরা দেখছি এবং এখনো দেখি যে সরকারি হসপিটালে একটা ট্রলি নিতে হলে টাকা দিতে হয়, একটা বেড নিতে হলে টাকা দিতে হয়, ভূমি অফিসে একজনের জমি আরেকজনের নামে খারিজ করে দিয়ে বসে থাকে টাকা। আমরা সাধারণ জনগণ কোনো সেবাই বিনা পয়সায় পাই না সরকারি অফিসারদের টাকা না দিয়ে। আপনি এটা ইনশিওর করার জন্য আপনার সরকার কি করবে সেটা যদি দয়া করে আমাদেরকে স্পষ্টভাবে জানান তাহলে আমরা খুব আনন্দিত হব। আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী বলতে চাচ্ছি যে আপনার বাজেট বক্তব্যে আপনি উল্লেখ করেছেন যে আপনার সরকার এই আগামী অর্থ বছরে বাজেটে পরিচালন ব্যয় প্রায় 73% থেকে কমিয়ে 66% নামিয়ে আনার চেষ্টা করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই যে আপনি পরিচালন ব্যয় কমানোর চেষ্টা করছেন, কিন্তু পরিচালন ব্যয়ের বিভিন্ন খাতে বরাদ্দ দেখে আমাদের মনে হয়েছে এখানে অঙ্কের খেলা হয়েছে। যেমন আপনার ব্যাংক ঋণের সুদ বাবদ যে টাকা বরাদ্দ রাখা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অফিসাররাই বলছেন যে প্রকৃত ব্যয় এর চেয়ে বেশি হবে। সাবসিডির ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হয়েছে সেটাও এর চেয়ে বেশি হবে এবং আমরা দেখছি যে গত অর্থ বছরের চেয়ে আপনি সাবসিডিতে 19,000 কোটি টাকা বরাদ্দ কমিয়েছেন। তাহলে আসলে কি এখানে অঙ্কের খেলা হয়েছে নাকি সামনে গ্যাস বিদ্যুতের দাম বা আদার জিনিসের দাম আরো বাড়িয়ে আপনি সাবসিডি কমানোর চেষ্টা করছেন? এই দুটো বিষয় জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমি আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই একটি বড় বাজেট দেওয়ার জন্য। আমি মিজান চৌধুরী, আমি আগামী সময় আছি। আমার মাননীয় অর্থমন্ত্রী, আপনার কাছে আমার স্পেসিফিক একটা কোশ্চেন। আমরা কি মানে এতগুলো প্রশ্ন তো আর পরে ট্র্যাক রাখা মুশকিল হবে। এটাই লাস্ট কোশ্চেন, এরপর আপনি হয়তো আপনার মতো 3টা কোশ্চেন উত্তর দিতে পারবেন। আমরা প্রশ্নের উত্তর দিতে অসুবিধা নেই, একসাথে না করে, কারণ ট্র্যাক না থাকলে তো প্রশ্নগুলো অ্যাড্রেস করা যাবে না। এটা করেন আপনি, তারপর আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। জি জি। তো আপনি বাজেটে এবার মূল্যস্ফীতি 7.5% পূর্বাভাস দিয়েছেন, এটা আপনাকে ধন্যবাদ। যদিও মূল্যস্ফীতি এখন প্রায় 9 উঠতে চলছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বাজেটে আপনি অর্থনীতিকে ইনজেকশন দেওয়ার জন্য টাকার প্রবাহ বাড়ানোর একটা লক্ষ্যমাত্রা রেখেছেন। পাশাপাশি বাজেটটা গত বছর চলতি বাজেটের চেয়ে অনেক বড়। এর চেয়ে বড় সংকট হচ্ছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এটা সংকট এবং জ্বালানি তেলের মূল্য সংকট। এই 3টা সংকটকে মোকাবেলা করে আপনার যে মূল্যস্ফীতি সেটা আগামীতে কতটা বাস্তবসম্মত সেটা একটু বলবেন। মূল্যস্ফীতি ব্যাপার হচ্ছে, আপনারা তো জানেন মূল্যস্ফীতি 3 মাসের ব্যাপার না। মূল্যস্ফীতিটা গত বেশ কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 3 বছর ধরে চলছে। এর সাথে যোগ হয়েছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টা এসছে। তারপর আপনারা জানেন ব্যাংকগুলোতে যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, লন্ডারিং এর কারণে, যে জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে। এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আর আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্বে বাড়ছে, যুদ্ধের কারণে আরো বাড়ছে। সুতরাং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা যে রিফর্মদের কথাগুলো বলেছি, রিফর্মদের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেসটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। যেমন একটা পারমিশন পেতে একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয় এবং অনেকগুলো সময় নষ্ট হয় এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। একটু এর থেকে আর বেশি কিছু বললাম না, খরচ করতে হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয়ত ব্যাংকের ইন্টারেস্টের কথা আমি বললাম। তৃতীয়ত আমাদের দেশে যে
প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো খালাস হয় পোর্ট থেকে। ফর এক্সাম্পল, ওখানে তো ইম্পোর্ট গুলো সবাই আসে পোর্ট ইটসেলফে, ওখানেই অধিক খরচ তাদেরকে করতে হয় বিভিন্ন কারণে। মাল খালাস থেকে শুরু করে ডেলিভারি নেওয়া পর্যন্ত, বাসায় পৌঁছা পর্যন্ত, ফ্যাক্টরিতে পৌঁছা পর্যন্ত অনেক বেশি খরচ হয়। এই প্রসেসের পুরো প্রসেস একটা ব্যবসার যে প্রসেস, তারপর আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্যাক্সেশন সহ সব জায়গায় যে আমরা ইনএফিসিয়েন্সি আমাদের আছে, আমাদের বিভিন্ন কস্ট বেড়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয় এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কস্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যে। ইতিমধ্যে তেলের মূল্য, গ্যাসের মূল্য ইত্যাদির কারণে আবার একটা ইম্প্যাক্ট হয়েছে, কারণ তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সবকিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। কারণ আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে, ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হলো আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাড্রেস করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্যে খেয়াল করেছেন, এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সাপ্লাই চেইন এনশিওর করতে হবে এবং সাপ্লাই চেইন একেবারে অরিজিন থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত গ্লোবাল যে প্রাইসিংটা, এগুলো আমাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে এবং এইখানে আমরা অ্যাডহক বেসিসে কেনাকাটা না করে আমাদের একটা লং টার্ম প্রকিউরমেন্ট প্রোগ্রাম থাকতে হবে। ফর এক্সাম্পল, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে 3 মাসের জ্বালানি আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাদের রিজার্ভে থাকতে হবে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে এরকম একটা সময় থাকতে হবে। ফার্টিলাইজার সবকিছুতে একটা এই জায়গাটাই যদি আমরা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় স্পট বাইং আমরা করেছি। স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কষ্টের উপর, আপনাকে যা বলছে তা কিনতে হবে। 2 ঘন্টার নোটিশ, 3 ঘন্টার নোটিশে আপনাদেরকে কিনতে হয়েছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্ট গুলো বিগত দিনে করা হয় নাই। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারলে আমাদের কস্ট অনেক কমে যাবে। পোর্টে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, ট্রান্সপারেন্সি আনি, কস্ট আপনার দুর্নীতিটা কমাতে পারি, পোর্টে কস্ট কমে যাবে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করতেছি, একটা একটা বক্স আমরা টিক করতেছি যে কিভাবে কস্টটা কমানো যায়। আর মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না, এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। আরেকটা প্রশ্ন কি ছিল? হ্যাঁ, বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে কিনা? হ্যাঁ, দুর্নীতি, বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও সরকারি কর্মকর্তারা বহুদিন ধরে, প্রায় 11 বছর ধরে
তাদের কি বলে কোনো ইনক্রিমেন্ট পে স্কেল গত 11 বছর বোধ হয়, তাই না? এরকম কিছু হবে। 11 বছর ধরে পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে, তাই না? কারণ সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং তাদেরকে কষ্ট পেতে হবে, বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। একটা হলো কি ছিল, কোন খাতে কত চাকরি হবে। এখন বাজেট বক্তৃতাই তো কোন খাতে কত চাকরি হবে এটা বলা সম্ভব না। আমরা তো বিস্তারিত বলেছি আইসিটি সেক্টরে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, এগ্রিকালচারে কত হবে, বিদেশে কত হবে, দেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, প্রত্যেকটি স্বাস্থ্য খাতে 1 লক্ষ লোক, মানে এগুলো তো অ্যাকচুয়ালি সবকিছু বলা হয়েছে, কিন্তু আমরা হয়তো এগুলোর বিপরীতে সংখ্যাগুলো বসাই দেয়। কিন্তু কোন কোন খাতে চাকরি হবে আমরা কিন্তু বিস্তারিতভাবে বাজেটে বলেছি, আমার বক্তব্যেও বলেছি। যতগুলো খাতে চাকরি হবে পরিষ্কারভাবে বলা আছে। আপনি যদি তার বিপরীতে অবশ্যই আমরা কোনো সংখ্যা দিই নাই, কারণ সংখ্যা দেওয়া সম্ভবও না, কারণ কোথাও বেশি হবে কোথাও কম হবে। তো আমরা আশা করি ওভারঅল আমরা যে 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 প্রেডিকশনটা করেছি কর্মসংস্থানে, সেটা আমরা পূরণ করতে পারব। এবং কর্মসংস্থান তো চাহিদা ক্রিয়েট করতে হবে, কর্মসংস্থান তো এমনি হয় না। দেশে বিদেশে যেটা চাহিদা আমাকে ক্রিয়েট করতে হবে, আমাকে মিট করতে হবে। এই জন্য আমরা বিনিয়োগের উপর ভীষণ জোর দিচ্ছি। কি জন্য? কর্মসংস্থান তো অবশ্যই, বিনিয়োগ মানে কর্মসংস্থান, সেটা সরকারি বেসরকারি। তারপরে আমাদের যে কর্মসংস্থানের যে প্রকল্পগুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, এতদিন যেটা হয় নাই, আমাদের বিশাল একটা, এইবার আপনারা দেখবেন এডুকেশন, আমাদের শিক্ষার ক্ষেত্রে যে বড় বরাদ্দ আমরা দিয়েছি, তার মূল কারণ হচ্ছে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানো। আপনি যদি দক্ষ একজন শ্রমিক হন, কর্মচারী হন, আপনার চাকরি দেশে বিদেশে সব জায়গায় হওয়া খুবই সহজ। সুতরাং আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতেছি চাকরি হওয়ার জন্য। মাননীয় মন্ত্রী, আপনাকে প্রথমেই ধন্যবাদ দেই যে বাজেটটা আপনি প্রস্তাব করেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার। আর দ্বিতীয় ধন্যবাদটা দিচ্ছি, আপনি বন্দরে যে স্টক লট হচ্ছে, বন্দরে যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, পণ্য খালাচ্ছে, সেটা আগে আপনি উপলব্ধি করেছেন এবং প্রশ্ন করার আগেই এটার জবাবটা আপনি দিয়ে দিচ্ছেন এবং এটা আপনার মাথায় আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমার নাম জীবন ইসলাম, আমি ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য বরাদ্দ রেখেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল ইসলামী ব্যাংক নিয়ে যে আন্দোলন করতেছে, ইসলামী ব্যাংকের থেকে এবং মোটা অঙ্কের টাকা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সংকটের জন্য তারা চেয়েছে। এই অবস্থায় ইসলামী ব্যাংককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এবং কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এটার উত্তর দিলে ভালো হয়। গভর্নর সাহেব আছে তো? গভর্নর সাহেব রেসপন্স করছেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। না, আপনারা জানেন আমরা যখন কাজ শুরু করি ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে আসলে, আর এই 35% 36% এনপিএল দিয়ে আমাদের যাত্রা শুরু। সো শুরু থেকে আমাদের যেটা চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ করা, এটা হচ্ছে নিয়ম যেটা, সেটাই আমরা করার চেষ্টা করছি। এর মধ্যে স্বাভাবিক নিয়মেই অনেক রকম, তো সোশ্যাল মিডিয়াতে গুজব, প্রথম গুজব ছিল সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে, যে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বোধহয় বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পরে। আমি কয়েকটা টাইম লাইন বলতে চাই, একটু সময় নিচ্ছি মাননীয় অর্থমন্ত্রী যদি অ্যালাউ করেন। এটা তো আপনার সাবজেক্ট, আপনি সময় নিয়ে বলুন। আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটা টাইম লাইন বলি। আমরা আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেই হচ্ছে 26শে ফেব্রুয়ারি।
আর আসার পরে আমি দেখতে পাই যে আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান উনি রিজাইন করেছেন কিছুদিন পরে, এবং যাকে এমডি হিসাবে সিলেক্ট করা হয়েছে উনি অপারগতা প্রকাশ করেন। আমরা কিন্তু আসলে বসে থাকিনি, আমরা সাথে সাথে একজন এমডি নিয়োগের জন্য অ্যাড দেওয়ার পরে এটা 25শে মার্চ ছিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের। দেন এটা বাছাই প্রক্রিয়া, আপনারা জানেন বিভিন্ন সংস্থা থেকে রিপোর্ট নিতে হয়, এই প্রক্রিয়া শেষ করতে প্রায় 1 মাস সময় লাগে। এরপরে আমরা তাদের ইন্টারভিউ নেই 6 এবং 10ই মে, এবং একজন এমডি কে সিলেক্ট করি আমরা 12 বা 13 তারিখের দিকে। দেন আমরা এটা আবার একটা মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, সেখানে অ্যাপ্রুভাল করতে হয়, পরবর্তীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল করতে হয়। এই প্রক্রিয়াগুলো আমরা শেষ করতে করতে মের শেষে আমাদের এই প্রক্রিয়াটা শেষ হয়। একইভাবে আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডও গঠন প্রক্রিয়া করতে কিছু সময় লাগে, এবং ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের আমরা আসার পরে যে সভা, যিনি চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়, উনি গত মঙ্গলবারে প্রথম সভাটা করেন, এবং এটার প্রক্রিয়া এই কার্যক্রম খুব স্বাভাবিকভাবে আছে। এখানে যেটি আমরা পাই 5টি ইসলামী ব্যাংকের সিবিএস যেটা কোর ব্যাংকিং সফটওয়্যার, সেটা নিয়ে কোনো কাজ হয়নি আসলে। এটা ইন্টিগ্রেশনটা একটা বড় চ্যালেঞ্জ, আমরা এই কাজগুলো করি। সো আমরা ভিতরে বিআরডি আমাদের ডিপার্টমেন্ট যেটা, ওরা এই কাজগুলো এগিয়ে রাখে, এবং আপনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে এর কার্যক্রম কিভাবে দ্রুততার সাথে ইনশাল্লাহ আগায়। সো আমাদের প্রথম দরকার, একই কথা বললাম, স্টেবিলিটি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে, আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না, এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। সো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। সো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের বোর্ড আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময় আমরা নিয়োগ দেই। এরপর থেকে দেখলাম যে এর অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93-র মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা মার্চে এসে দেখলাম 97-98, অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইয়েস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্টেবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98-এর মতো আছে। সো আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্টেবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন
জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবে।